নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত নিতিন মাসির একটি উপন্যাস কেরালায় কিস্তিমাত। আজ আমরা এই উপন্যাসের দ্বিতীয় পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব আমরা শুনে নিই। মাট্টানচেরি থানায় ফোন করেছিলেন সাইমন। মিনিট 20 মধ্যে একজন সাব ইন্সপেক্টর হাজির, সঙ্গে আস্ত এক পুলিশ বাহিনী। ভারী বুটের শব্দে থরথর কেঁপে উঠল জু টাউনের সরু গলি। পুলিশ অফিসারটি বেজায় রাশভারী, যেমন তাগড়াই চেহারা তেমনই বাজখাই গলা, গায়ের রং কুচকুচে কালো, নাকের নিচে ইয়া পুরুষ্টু গোফ, মাথার কোকড়া চুল দক্ষিণী হিরোদের মতো ফাঁপানো। উর্দির বুক পকেটে পেতলের প্লেটে নাম লেখা পিভি জর্জ। সুনীল পরিচয় দিয়েছিল মিতিনের, পাত্তাই দিলেন না জর্জ। মানিব্যাগ খুলে নিজের প্রেস কার্ড দেখালো সুনীল, তাতেও জর্জের ভ্রুক্ষেপ নেই। এসে প্রথমে প্রত্যেকের নাম ঠিকানা টুকে নিলেন ঝটাঝট। অবনী আর পার্থকে এমন ক্রূর চোখে দেখতে লাগলেন যেন চোর ধরেই ফেলেছেন, হাত করা পড়াতেই যা দেরি। সিনাগগে দাঁড়িয়েই ছুটতে শুরু করেছেন প্রশ্নবান। টুপুররা কলকাতা থেকে কবে এসেছে, কি জন্য এসেছে, কেন তাদের গ্রেট স্ক্রল দর্শনের স্বাদ জাগলো, জানলেন খুঁটিয়ে খুঁটিয়ে। অবনীর মুখ শুকিয়ে আমসি, সহেলিও কাঁপছেন ঠকঠক। সুনীল চাপা স্বরে সাহস জোগাল, ঘাবড়াবেন না স্যার, এখানকার ক্রাইম ব্রাঞ্চের কর্তা সম্পর্কে আমার দাদা কাজিন, আমি এক্ষুনি তাকে মোবাইলে ধরছি। এদিকে জর্জ পড়েছেন জোশ হ্যালেগুয়াকে নিয়ে, জেরা করছেন কড়া গলায়। আপনি গ্রেট স্ক্রল শেষ কখন দেখেছেন? কাল। কাল কখন? সকালে। কাল আমাদের সাপ্তাহিক প্রার্থনা সভা ছিল, তখন। আপনি কি কাল ওটা বের করেছিলেন? হ্যাঁ, আমি প্রতি শনিবার টোড়া পাঠ করি। নিজের হাতে বের করেছিলেন? হ্যাঁ। তারপর রেখেও দিয়েছিলেন নিজের হাতে? অবশ্যই। ওই সিন্ধুকের চাবি কি আপনার কাছেই থাকে? রাবির কাছে থাকাটাই নিয়ম। আমি নিয়ম জানতে চাইনি, আপনার কাছে থাকে কিনা প্রশ্ন করেছি। প্রবীণ মানুষটিকে এমনিই বড় বিপর্যস্ত দেখাচ্ছিল। জর্জের রূঢ় প্রশ্নের ধাক্কায় আরও যেন বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। কাপা কাপা গলায় বললেন, চাবি আমার কাছেই ছিল। আপনার বাড়িতে? হ্যাঁ। কোথায় রাখেন চাবি? আমার টেবিলের ড্রয়ারে। ড্রয়ার নিশ্চয়ই সবসময় তালাবন্ধ থাকে? থাকে, আবার কখনো থাকেও না। স্ট্রেঞ্জ, কেয়ারলেসলি চাবিটাকে ফেলে রাখেন? আমার চাবি তো চুরি যায়নি। আসল চাবি থেকে ডুপ্লিকেট তো বানিয়ে নেওয়া যায়, নাকি যায় না? থতমত খেয়ে গেলেন জোশ, চুপ করে আছেন। জর্জ ফের তীর ছুড়লেন। আপনি ছাড়া বাড়িতে আর কে কে থাকেন? একজনই আছেন, আমার স্ত্রী শ্যারন। ছেলে মেয়ে? আমার 2টি মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। বাড়িতে তাদের আসা যাওয়া আছে নিশ্চয়ই? আমার বড় মেয়ে বস্টনে থাকে, ছোট তেল আভিভ। 1 বছরের মধ্যে মেয়ে জামাইরা কেউ কোচিতে আসেনি। বাড়িতে কাজের লোক আছে তো? না, আমার স্ত্রী সব করেন। জোশ হঠাৎই ফুপিয়ে উঠলেন। আমি ভাবতে পারছি না পেন্টাডিউ যে এভাবে চুরি যাবে, এ আমার স্বপ্নেরও অতীত। পেন্টাডিউ? জর্জের ভুরুতে ভাঁজ। তাহলে যে বললেন গ্রেট স্ক্রল চুরি গেছে? আমরা ইহুদিরা পবিত্র অনুশাসন লিপিকে পেন্টাডিউক বলি, আর অনুশাসনগুলোকে বলি টোরা। লিপিটাকে গুটিয়ে রাখা হয় বলে পেন্টাডিউককে গ্রেট স্ক্রল নামে ডাকা হয়। জ্ঞান দেবেন না। বাই দা বাই,
গ্রেট স্ক্রলের সাইজ কিরকম? ফুট খানিক মতো চওড়া, লম্বায় হাত 3। মানে গোটালে ক্যালেন্ডারের সাইজ? বলতে পারেন। দাম কত হতে পারে? টাকার হিসেবে বলতে পারবো না, তবে আমাদের কাছে অমূল্য। মিতিন মাসির পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুনছিল টুপুর। চুরির সংবাদ পেয়ে ছুটে এসেছে শ্যারন, তিনিও পাথরের মতো দাঁড়িয়ে। জু টাউনের আরো কয়েকজন বাসিন্দা ভিড় করেছেন দরজায়, প্রত্যেকের মুখেই উদ্বেগের ঘন ছায়া। এক প্রবীণা তো ফুঁপিয়ে উঠলেন, পাশের মানুষটি তাকে শান্ত করার চেষ্টা করছেন। সাইমন ধরা ধরা গলায় বললেন, পেন্টাডিউক যে কত মূল্যবান একটা ব্যাপার থেকে আপনি আন্দাজ করতে পারবেন। ওই সিন্ধুকে আরো 2টো দামি জিনিস ছিল, চোর কিন্তু দুটোর একটাতেও হাত দেননি। দেখলাম তো, একটা সোনার মুকুট আর একটা রূপোর বাতিদান। সোনার মুকুটখানা ত্রিবাঙ্কুরের মহারাজ স্বয়ং দিয়েছিলেন, আর রূপোর বাতিদান কর্নেল মেকলের উপহার। বুঝেছি, চোর আসলি অ্যান্টিক পিসটাই টার্গেট করেছে। এও বুঝতে পারছি গ্রেট স্ক্রল চুরি যাওয়ার পেছনে আপনাদের রাবি মহাশয়েরও যথেষ্ট গাফিলতি আছে। জোশ হেলেগোয়া নতমস্তকে দাঁড়িয়ে। সাইমন তাড়াতাড়ি বললেন, বৃদ্ধ মানুষটাকে কেন দোষ দিচ্ছেন মিস্টার জর্জ? 20 বছরেরও বেশি উনি দায়িত্ব সামলাচ্ছেন, কখনো তো এরকম ঘটেনি। চুরি একবারই হয়। জর্জের মুখ গোমড়া, তেরচা চোখে সাইমনকে দেখতে দেখতে বললেন, আপনি তো সিনাগগের তত্ত্বাবধায়ক, তাই না? আজ্ঞে হ্যাঁ। তাহলে দায়িত্ব তো আপনার ওপরও বর্তায়। জর্জ গোফে মোচড় দিলেন, আপনাদের রাবি মহাশয় যদি মিথ্যে না বলে থাকেন, তাহলে চুরিটা ঘটেছে কাল সকাল থেকে আজ বিকেলের মধ্যে কোনো এক সময়, ঠিক কি না? সাইমন আমতামতা করে বললেন, হ্যাঁ, মানে সেই রকমই তো দাঁড়ায় নয়, সেটাই ঘটেছে। জর্জ হুঙ্কার ছাড়লেন, এই 1.5 দিন আপনার সিকিউরিটি কি ভেরান্ডা ভাজছিল? আমি অবশ্যই তাদের চার্জ করব, তবে স্যার আমরা নামি কোম্পানির গার্ড রাখি, তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই। কি করে এত নিশ্চিত হচ্ছেন? রক্ষী হোক আর যেই হোক, মতিভ্রম তাদের হতেই পারে। চুরির সঙ্গে যুক্ত থাকাটাও মোটেই অসম্ভব নয়। কিন্তু স্যার দেখুন মিস্টার পেরেজ, হয় আপনার রক্ষীরা জড়িত, নয় তারা একেবারেই অপদার্থ। নইলে তাদের নাকে ডগা দিয়ে চোর ভেতরে ঢুকে পড়ে, সিন্দুক খুলে বেমালুম একটা জিনিস হাফিস করে দেয়। আমার তো মনে হয় ওদের কাউকেই সন্দেহের বাইরে রাখা যাবে না। আপনি প্রত্যেকের নাম আর বায়োডাটা আমাকে দিয়ে দেবেন, আমি সব কটাকে থানায় ডেকে পাঠাবো। আচ্ছা স্যার। সিনাগগে আর কোন কোন কর্মী আছে? 3 জন ছাড়পোছ করে, আর টিকিট কাউন্টারে বসে 2 জন পালা করে। তাদের একজন এখনো আছে, ডেকে দেব? থাক, নামগুলো দিয়ে দিন। আর হ্যাঁ, আপনাদের রাবি মহাশয়ের বাড়িতে কারা কারা যাতায়াত করে তার তালিকাও আমার চাই। সে তো স্যার এখানকার সব ইহুদি পরিবারই মিস্টার হেলেগুয়ার বাড়িতে যান। আমরা ছোট্ট কমিউনিটি। মিস্টার হেলেগুয়া আমাদের সকলেরই অভিভাবকের মতো। বিপদে আপদে পরামর্শ দেন, সামাজিক অনুষ্ঠানও ওর নির্দেশ মতো হয়। আবার গর্জে উঠতে যাচ্ছিলেন জর্জ, বাইরে জিপের আওয়াজ। সুনীল উত্তেজিতভাবে বলে উঠল, ওই যে চেতন এসে গেছেন। কে চেতন? মানে দাদা, আমরা দাদাকে চেতন বলি। কথার মাঝেই প্রবেশ করেছেন পুলিশ কর্তাটি। বছর 45 বয়স, দোহারা চেহারা, তামাটে রং। উর্দির কাঁধে IPS এর ব্যাজ, নামটাও ঝুলছে বুকে, সতীশ মেনন। উৎকণ্ঠিত স্বরে সতীশ বললেন, কি ব্যাপার, কখন হলো চুরি? জর্জ নয়, সুনীলই এগিয়ে এসে মালায়ালাম ভাষায় পুরো ঘটনাটা বর্ণনা করল সতীশকে। মন দিয়ে শুনলেন সতীশ, আলাপ করলেন মিতি নবনীদের সঙ্গে।
মিতিন একজন গোয়েন্দা শুনে সপ্রশংস দৃষ্টিতে তাকালেন। সতীশ আসা মাত্র থমকে গিয়েছিলেন জর্জ। সুনীলের সঙ্গে সতীশের ঘনিষ্ঠতার বহর দেখে তার হম্বিতম্বিও উধাও। সতীশ অবশ্য তাকেও ডেকে আলাদা করে কথা বললেন খানিকক্ষণ। তারপর মালায়ালামে নির্দেশ দিলেন কেশব। বাধ্য অধস্তনের মতো ঘাড় নেড়ে সতীশকে স্যালুট ঠুকলেন জর্জ। আবার এক প্রস্থ জিজ্ঞাসাবাদের পালা। এবার শুধু জোশ সাইমন নন, প্রশ্ন করা হলো স্যারানকেও। টিকিট কাউন্টারে ছেলেটি আর রক্ষীদের ডেকেও জেরা করলেন সতীশ। কোনো সন্দেহজনক লোককে তারা 2-4 দিনের মধ্যে দেখেছে কিনা, কে কটায় আসে কটায় যায়, কাল ছুটির দিনে কে কোথায় ছিল, কে কতদিন কাজে ঢুকেছে, ইত্যাদি ইত্যাদি। কাউন্টারে ছেলেটা উত্তর দেবে কি, ভয়েই সে থরহরি কম্পমান। জর্জ ইতিমধ্যে জোশের কাছ থেকে সিন্দুকের চাবিখানা চেয়ে নিয়েছিলেন, দেখছিলেন উল্টে পাল্টে। আঙুল দিয়ে খুঁটলেন চাবিটাকে, হতাশভাবে মাথা নাড়ছেন। মিতিন জিজ্ঞেস করল, আপনি কি চাবির গায়ে সাবান আছে কিনা পরখ করছেন? ইয়েস ম্যাডাম, সাধারণত সাবানেই তো চাবির ছাঁচ তোলা হয়। পেলেন কোনো চিহ্ন? বোঝা যাচ্ছে না, ফরেন্সিক করালে অবশ্যই ধরা পড়বে। একটা সোজা পদ্ধতিও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চাবিটাকে জলে ডুবিয়ে নাড়ুন, সামান্যতম সাবান থাকলেও ফেনা দেখা দেবে। এতক্ষণ পরে হাসির রেখা ফুটল জর্জের মুখে। ভালো অ্যাডভাইস দিয়েছেন তো ম্যাডাম। রিংশুদ্ধ চাবি জলে ফেলা হলো, সত্যিই ফুটেছে সাবানের ফেনা। অতি সামান্য হলেও বোঝা যাচ্ছে স্পষ্ট। সতীশ বললেন, যাক, একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত, সিন্দুকের চাবি কেউ নকল করেছে। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট কালপ্রিট। জোশ হাওমাও করে কেঁদে উঠলেন। আমারই দোষ, আমারই দোষ, আপনারা আমাকেই শাস্তি দিন, আমার অসাবধানতার জন্যই। সতীশ জোশের পিঠে হাত রাখলেন। শান্ত হন মিস্টার হালেগুয়া। গ্রেট স্কল আপনাদের কাছে যতটা পবিত্র, আমাদের কাছেও ঠিক ততটাই মূল্যবান জাতীয় সম্পদ। গ্রেট স্কল আমরা উদ্ধার করবই। সিনাগগে কড়া পুলিশ প্রহরা রাখতে বলে বেরিয়ে এলেন সতীশ মেনন। টুপুররাও এসে দাঁড়িয়েছে জু টাউনের গলিতে। সতীশ সুনীলকে জিজ্ঞেস করলেন, তোমরা এখন যাবে কোথায়? ভেবেছিলাম মেনল্যান্ডে ফিরে স্যারদের নিয়ে একটু সিটিতে ঘুরবো, তা তো আর হলো না। 8টা বাজে, স্যারদের আজ ডিনারে ডেকেছি। তাহলে তো সোজা বাড়ি চলে যাওয়া ভালো, কিন্তু যাবে কিসে? ট্যাক্সি ধরে নেব। আমার জিপেও চলে আসতে পারো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। তোমার অসুবিধা হবে না তো চেতন? অসুবিধে তোমার অতিথিদেরই হবে একটু। আমার সঙ্গে 2জন সেপাই আছে, গাদাগাদি হয়ে যাবে। নো প্রবলেম, পার্থ তড়িঘড়ি বলে উঠল। আমরা ম্যানেজ করে নেব, যেতে যেতে আপনার সঙ্গে জমিয়ে গপ্পও করা যাবে। দ্যাটস মাই প্লেজার। নামে জিপ হলেও মোটামুটি জায়গা আছে গাড়িটায়। চেপে চুপে উঠে পড়ল সবাই। দীর্ঘক্ষণ চুপ করেছিলেন সহেলি। গাড়ি নড়ে উঠতেই গজগজ করে উঠলেন। একজনের একটা বিদঘুটে শখের জন্য গোটা সন্ধেটাই মাটি হলো। কি দরকার ছিল ওই গ্রেট স্ক্রল দেখতে চাওয়ার? অবনী আত্মরক্ষার সুরে বললেন, আহা, আমি জানবো কি করে এত কাণ্ড হবে? ভাগ্যিস মিস্টার মেনন এলেন, নইলে দারোগা তো আমাদের হাজতেই পড়তেন, আর একবার হাজতে ঢোকালে 2-4 ঘা কি দিত না? সুনীল হেসে উঠল। অত ভয় পাবার কিচ্ছু নেই ম্যাডাম। আমাদের কেরালায় পুলিশ লাকা পেয়ে যথেচ্ছ মারধর করা যায় না। জানেন তো, এখানে একটা ছাত্রকে পিটিয়ে মারার জন্য সরকারের গদি চলে গিয়েছিল। বলতে বলতে পাশে সতীশের দিকে ঘুরল সুনীল। ইংরাজিতে বলল, আমার স্যারকে কিন্তু তোমার ধন্যবাদ দেওয়া উচিত চেতন। স্যারের জন্যই কিন্তু চুরিটা একদিনের মধ্যে ধরা পড়ল,
নইলে নেক্সট শনিবারের আগে তো কিছুই জানা যেত না। ইয়েস, দ্যাটস আ পয়েন্ট। সতীশ মাথা দোলালেন। তবে চুরিটা কিন্তু আমায় খুব চিন্তায় ফেললো, বুঝলে? এ নিয়ে মিনিস্ট্রিতে তো হইচই পড়ে যাবে। নিতিন বলল, আমি কিন্তু কালপ্রিটের ব্যাপারে একটা হিন্ট দিতে পারি। কি বলেন তো? সিন্দুক যে খুলেছে সে মোটেই প্রফেশনাল চোর নয়, নেহাতি আনাড়ি। তাকে টাকার টোপ দিয়ে কাজটা করানো হয়েছে। কি করে বুঝলেন? পেশাদার চোর হলে থোড়াই চাবির গায়ে সাবানের কুচি লেগে থাকতো। তবে তার পেছনেও অন্য কোনো পাকা মাথা আছে, যে জিনিসটার দাম সম্পর্কে ওয়াকিবহল। সামান্য একটা ছাগলের চামড়া সাধারণত চোর চুরি করতে যাবে কেন? রাইট, যে নিয়েছে সে বুঝে শুনেই বড় দাও মারার জন্যই। সতীশের চোয়াল শক্ত হলো। ফের বলে উঠলেন, ধরে ফেলবো লোকটাকে, আমি ধরবই। গ্রেট স্ক্রলও উদ্ধার হবে। অবনী বললেন, কিন্তু সেই জিনিস কি আর এখন কচি ত্রিসীমানায় আছে? জল, স্থল, অন্তরিক্ষ কোন পথে যে পাচার হয়ে গেছে তার ঠিক কি? টুপুর ফস করে বলে উঠল, একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। ওই জিনিস কিনবে কে? কেনই বা কিনবে? প্রকাশ্যে তো রাখতে পারবে না, কাউকে দেখাতেও পারবে না। নিয়ে তার লাভটা কি হবে? দুনিয়ায় অনেক ধরনের খ্যাপা থাকে রে। নিতিন মৃদু হাসল। তাদের মধ্যে কেউ কেউ আবার কোটিপতি। তারা জিনিসটা নিয়ে নিজের গোপন ভল্টে লুকিয়ে রেখে দেয়। মনে তার একটাই আনন্দ, আজ থেকে সে ওই দুষ্প্রাপ্য জিনিসটার মালিক। ওই আনন্দের লোভেই তারা চোরাই মূর্তি কেনে, পেন্টিং চুরি করায়, কোহিনূর টোহিনূরের মতো বিখ্যাত হিরে পর্যন্ত পাকা পথে কিনে নিজের কবজায় রেখে দেয়। চোর কখনো সকনো হাতে নাতে ধরা পড়ে, কিন্তু এই লোকগুলো চিরকাল আড়ালেই থেকে যায়। টুকরো টুকরো আলোচনার মধ্যে সতীশ মেননের জিপ মাট্টানচেরি বাজার পেরিয়ে উইলিংডন দ্বীপ ছুঁয়ে ভেম্বুরুথি ব্রিজ অতিক্রম করে এসে পড়েছে মূল ভূখণ্ডে। 9টা বাজার আগেই গাড়ি সুনীলের বাড়ির দরজায়। সুনীলের বাবা মা আদর যত্ন করলেন খুব। শুধু বাঙালি খানাই নয়, দু একটা কেরলীয় পদও রেঁধেছেন সুনীলের মা। হরেক রকম সবজি দিয়ে অ্যাভিয়ান, ক্যারিমিন পল্লিচাথু বলে এক ধরনের মশলাদার ফ্রাই সামুদ্রিক মাছের, আর শেষ পাতে দুধ, নারকোল কোড়া আর কলা দিয়ে বানানো কালান। সুনীলের মার রান্নার হাত সত্যিই অতুলনীয়। শেষ 3টে রান্না এতই সুস্বাদু যে অবনীর মতো বাতিগ্রস্ত মানুষও চেটে পুটে খেয়ে ফেললেন। খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার খবরাখবরও নিলেন সুনীলের বাবা। এখানে অবসর জীবন কেমন কাটছে তাও শোনালেন। সিনাগগে চুরি নিয়েও গবেষণা চলল খানিকক্ষণ। বাড়ি থেকেই চেনা ট্রান্সপোর্ট এজেন্সিতে ফোন করল সুনীল। কাল টুপুরদের জন্য গাড়ি ঠিক করে দিল। সুনীলদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা। ট্যাক্সি ডেকে ড্রাইভারকে গন্তব্যস্থল বুঝিয়ে দিল সুনীল। বুম বুম ঘুমিয়ে কাদা, তাকে ধরাধরি করে শুইয়ে নেওয়া হলো কোলে। পথঘাট ফাঁকা ফাঁকা, দোকানপাটে ছাপ পড়ে গেছে বহুক্ষণ। গাড়ি ঘোড়াও চলছে না বড় একটা। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। পলকের জন্য কৃষ্ণপক্ষের চাঁদ উকি দিল। পলকে হারিয়ে গেল মেঘের আড়ালে। পার্থ একটা জাম্বো হাই তুলে বলল, ও আজ খাওয়াটাই যা লাভ, বাকি গোটা দিনটাই তো ফালতু কাটলো। টুপুর বলল, সে কি, অমন একটা রোমহর্ষক কাণ্ড ঘটল, তাতেও তোমার মন ভরেনি? টুরিস্ট হিসাবে আমরা কি পেলাম? সেন্ট ফ্রান্সিস চার্চ বন্ধ, সিনাগগে যাব বলে চাইনিজ ফিশিং নেটটাও দেখা হলো না। গ্রেট স্ক্রলের বদলে পড়লাম এক রাগী পুলিশের পাল্লায়। সহেলি বললেন, মার্কেটিংটাও হলো না। নিতিন ঘাড় ঘুরিয়ে কি যেন দেখছিল। সোজা হয়ে বলল, ব্যাকওয়াটারে মোটর বোট তো চড়া হয়েছে, বাজার আর চাইনিজ নেট নয়, ফেরার দিনে হবে। একটা কথা জিজ্ঞেস করবো মিতিন মাসি?
কোচিতে চাইনিজ মাছ ধরার এত জাল এলো কি করে? এখানে চীনা বসতি আছে নাকি? এখনকার কথা বলতে পারবো না, তবে এক সময় তো নিশ্চয়ই ছিল। কোচি নামটাই তো নাকি চীনাদের দেওয়া। অবশ্য লোকাল লোকেরা অনেকেই তা মানতে চায় না, বলে কোচি নামটা এসেছে মালায়ালাম কোছাজি শব্দ থেকে। কোছাজি মানে ছোট্ট। অবনী বললেন, আরও একটা মত আছে, মালায়ালামে কোচি মানে বন্দর। তবে এও ঠিক, ওই মাছের জাল নাকি চীনের বাইরে কোচি ছাড়া আর কোথাও মেলে না। সুতরাং কুবলাই খাঁর আমলে এখানে আসা চীনা বণিকরা যদি কোচি নামটা রেখেও থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই। হোটেল এসে গেছে। ভেতরে ট্যাক্সি ঢুকিয়ে ভাড়া মেটালেন অবনী। ঘুমন্ত বুমবুম এখন বেজায় ভারী, তাকে কোলে নিয়ে হাঁটা সত্যিই কষ্টকর। পার্থ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জাগালো তাকে, ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দোতলায়। নেশারুর মতো টলছে বুমবুম, দেখে টুপুর হেসে কুটিপাটি। হাসতে হাসতেই হঠাৎ নজর গেল মিতিন মাসি হোটেলে ঢোকেননি। নেমেই গেটে গিয়ে ঝুঁকে ঝুঁকে রাস্তায় কি যেন দেখছে। দৌড়ে মিতিন মাসির পাশে এলো টুপুর। কি হয়েছে গো? মনে হচ্ছে একটা অটো আমাদের পেছনে পেছনে আসছিল। মিতিন আঙ্গুল তুলল। ওই যে, ওই চলে যাচ্ছে। সেকেন্ডের জন্য অটোটাকে দেখতে পেল টুপুর। তারপরই অটোটা ঘুরে গেল পায়ে, বড় রাস্তা ছেড়ে গলির মধ্যে। টুপুর অবাক হয়ে বলল, অটো আমাদের ফলো করছিল কোচিতে? কেন? মিতিন বলল, বুঝতে পারছি না, অবশ্য আমার মনের ভুল হলেও হতে পারে। প্রথম থামা হলো আলওয়েতে, কোচি শহর ছেড়ে 15-20 কিলোমিটার গিয়ে। একটা বাজারের মতো অঞ্চলে প্রকাণ্ড উনুনের অতিকায় করায় কি যেন ভাজাভুজি চলছে। দেখে আর লোভ সামলাতে পারল না পার্থ, হেঁকে উঠল, হল্ট। গাড়ি থেকে নেমে পার্থ পর্যবেক্ষণ করে এলো খাদ্যদ্রব্যটি। ঘোষণার ঢঙে বলল, পাকা কলার বেসন ফ্রাই, বেগুনি ভেবে খেতে পারো। অর্ডার দেব? দিতে পারো, মিতিন বলল। খিদে তো পেয়েইছে, এখনো পর্যন্ত কফি ছাড়া তো আর কিছুই পেটে পড়েনি। সহেলি নাক সিট করলেন। তা বলে পাকা কলার বড়া? আলুর চপটপ নেই? টুপুর বলল, নতুন জিনিস টেস্ট করো না মা। তাছাড়া কলা তো ভালো জিনিস, হাই ভিটামিন। দেখনি টেনিস প্লেয়াররা খেলার ফাঁকে ফাঁকে গপাগপ কলা খায়। যুক্তিতে না পেরে সহেলি অসহায় গলায় বললেন, ও পার্থ, তুমি যে বলেছিলে ভালো জায়গায় ব্রেকফাস্ট করাবে। কথা তো সেই রকমই ছিল বটে। পরিবহন এজেন্সি টয়োটা কোয়ালিস 6টা বাজার আগেই চলে এসেছিল হোটেলে। পার্থ অবনীকে ঘুম থেকে তুলে বুমবুমকে তৈরি করে জিনিসপত্র গুছিয়ে সেজেগুজে বেরোতে বেরোতে 7টা। তখন ব্রেকফাস্টে বসলে আরও কি দেরি হয়ে যেত না? পার্থ হেসে বলল, আপাতত এই দিয়েই শুরু হোক না, পথে নয় আবার দাঁড়ানো যাবে। 2 মিনিটে গরমাগরম কলা ভাজা হাজির, সঙ্গে কফিও। অনিচ্ছা সত্ত্বেও সহেলি কামড় দিলেন কলা ভাজায়। পলকে হাসিতে মুখ ভরে গেল, চিবোচ্ছেন কচর কচর। অবনীকে বললেন, খাও না, একটু মুখে দিয়ে দেখো। নতুন বস্তুটি চাখতে অবনী একেবারেই রাজি নন। বললেন, আমার কফি ঠিক আছে। খালি পেটে বারবার কফি খাবে? তোমার ব্যাগে তো বিস্কুট আছে, বার করে নাও না। আছে বুঝি? আগে হ্যাঁ স্যার, আমি নিজে কাল রাতে দেখেছি। আমার ব্যাগ কোথায়? মিতিন বলল, টুপুর পেছনে দেখতো। টুপুর আর বুমবুম ব্যাক সিটে, টুপুরের পায়ের কাছে একটা লাল ব্যাগ। সে নিচু হওয়ার আগেই বুমবুম ঝুঁকে পড়ে চেন খুলেছে। এটা তো বাবার ব্যাগ, ক্যামেরা আছে। অবনীতার ব্যাগ বোধহয় তাহলে ছাদে। বেরোনোর সময় জিনিসপত্র সব গাড়ির মাথায় তুলে ঢাকা দেওয়া হয়েছিল তেরপলে।
ঢাকা সরিয়ে ব্যাগটাকে খুঁজল পার্থ। চেঁচিয়ে বলল, ও অবনীদা, আপনার ব্যাগ তো এখানেও নেই। সে কি, গেল কোথায়? হোটেলে ফেলে এলি নাকি? ব্যাস, শুরু হয়ে গেল দোষারোপের রিলে রেস। অবনী সহেলিকে দুষছেন, সহেলি মিতিনকে, মিতিন পার্থকে। বেরোনোর মুখে ডামাডোলের মাঝে অবনীর লাল ব্যাগ যে কাবার্ডেই রয়ে গেছে, এ এখন জলের মতো পরিষ্কার। অবনী হায় হায় করে উঠলেন, কি হবে এখন? সহেলি তপ্তস্বরে বললেন, ভালোই হয়েছে, আপদ গেছে। যে মানুষ নিজের একটা জিনিসেরও খেয়াল রাখতে পারে না, তার এরকমই হয়। কিন্তু ব্যাগ ছাড়া আমার চলবে কি করে? ওতে আমার ছাতা আছে, পাজামা পাঞ্জাবি আছে, দাড়ি কামানোর সরঞ্জাম আছে। ভালোই তো হলো, রেবতী ইন্টারন্যাশনালের বেয়ারারা এখন পাঞ্জাবি পাজামা পরে শেভিং সেটের দাড়ি কামিয়ে ছাতা মাথায় দিয়ে কোচির রাস্তায় হাওয়া খাবে। টিজ করো না, টিজ করো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। কুল কুল। মিতিন ঝটপট ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন আর রেবতী ইন্টারন্যাশনালের কার্ডটা বের করলো। টকাটক বোতাম টিপে চলন্ত দূরভাষে ধরল হোটেল ম্যানেজারকে। মিনিট 3 কথা বলে হাসি মুখে জানালো, নো চিন্তা, হোটেলের বেয়ারা কাউন্টারে ব্যাগ জমা করে দিয়েছে, ব্যাগ এখন হোটেলের জিম্মায়। ওরা বলে দিল উদ্বেগের কিছু নেই, আপনারা তো কোচি থেকে ফিরবেনই, তখন কালেক্ট করে নেবেন। আমি ততদিনে দাড়ি কামাবো কি করে? অবনীর গালে হাত। করুণ স্বরে বললেন, এই পার্থ, গাড়ি ঘোরানো যায় না? খবরদার না, ওই কটা ফালতু জিনিসের জন্য মিছিমিছি তেল পোড়ানোর কোনো প্রয়োজন নেই। সহেলি কড়া গলায় বললেন, পার্থ উঠে এসো। কফি কলা ভাজার দাম মিটিয়ে গাড়িতে ফিরেছে পার্থ। ছুটল টাটা কোয়ালিস, চলেছে খাড়া পূব মুখে। দেখতে দেখতে শহরে ছবি মিলিয়ে গিয়ে দুধারে গ্রামীণ দৃশ্য। নতুন ধান বোনা হচ্ছে খেতে, চোখ জোড়ানো কচি সবুজের রঙে ছেয়ে আছে চারদিক। গোটা রাজ্যটাই কি সবুজ! বাড়িঘরগুলো ভালোভাবে লক্ষ্য না করলে হঠাৎ যেন পশ্চিমবঙ্গ বলে ভুল হয়। পার্থ ইংরাজিতে ড্রাইভারকে বলল, একটা ভালো ধাবা দেখে গাড়িটা দাঁড় করাও তো দেখি। হাসি খুশি চেহারার ড্রাইভারটির বয়স বড়জোর 27-28। চকচকে কালো রং, এক মাথা ঘন চুল, রোগা হলেও হাড়টারগুলো বেশ চওড়া। নাম টমাস ম্যাথু, কেরালীয় খ্রিস্টান, কোচিতেই বাড়ি। ম্যাথু হিন্দি ইংরেজি দুটোই বলতে পারে, তবে ছাড়া ছাড়া। পার্থর কথায় সচকিত হয়ে সে প্রশ্ন করল, হোয়াট স্যার, হোয়াট স্টপ? ধাবা, আই মিন রোড সাইড ফুড জয়েন্ট, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শব্দটা খুব বুঝেছে ম্যাথু। ঢকঢক করে ঘাড় নাড়ল। গাড়ির গতি বাড়িয়েছে একটু। মিনিট কয়েকের মধ্যে একটা জনপদে পৌঁছে ব্রেক কষেছে। ছোটখাটো একখানে রেস্টুরেন্ট দেখিয়ে বলল, গুড ফুড স্যার, ইডলি আপন বড়া সব মিলেগা। তা এখানেও ঠিক প্রাণ ভরে খেতে পারলেন না অবনী সহেলি। ইডলি চলবে না বলে পুরি সবজি নিলেন বটে, নতুন ধরনের তরকারির স্বাদ জিভে রুচল না। বিরস মুখে পুরি গিলতে গিলতে আর একবার ব্যাগের শোক উথলে উঠল অবনীর। তার দ্বিতীয় চশমাখানাও নাকি ওই ব্যাগেই রাখা ছিল। শুনে সহেলি বললেন, তোমাদের দাবার বোর্ডটাও নিশ্চয়ই ওখানে? না দিদি, পার্থ ফিচেল হাসল, কালকেই ওটা আমার ব্যাগে ভরে রেখেছি। উদ্ধার করেছ, মিতিন তাড়া লাগালো। এবার চটপট গাত্রোত্থান করো তো, এমন ঢিকিয়ে ঢিকিয়ে চললে মুন্নার পৌঁছতে বিকেল হয়ে যাবে। এরপর অবশ্য আর বেশি দাঁড়ালো না গাড়ি। ইদুক্কি ডিস্ট্রিক্ট আসা পর্যন্ত বেশ ভালো গতিতেই ছুটল। তারপর শুরু হয়েছে পাহাড়ি রাস্তা। পথ আর মসৃণ নয়, চড়াই উতরাই পড়ছে অজস্র। দুপাশে দেখা যায় ছোট বড় জঙ্গল। পাহাড় টপকে টপকে মুন্নার পৌঁছানোর আগে রাস্তার ধারেই জলপ্রপাত পড়ল একটা।
ছোট্ট কিন্তু ঝিমঝিম আওয়াজ তুলে ঝরে পড়ছে ধারা। গাড়ি থামিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল সকলে। জলধারা দেখে বুমবুমের যেন আহ্লাদ আর ধরে না। ম্যাথুর সঙ্গে নেমে গেল একেবারে সামনেটায়। জামা প্যান্ট ভেজালো প্রাণের সুখে। পিছল পিছল পাথর বেয়ে মিতিন টুপুরও গেছে ধারার কাছে। ছিটকে আসা জলকণা মাখছে চোখে মুখে। কাঁধে ব্যাগ নিয়ে একটু ওপর থেকে পার্থ ছবি তুলছে টপাটপ। ঠিক তখনই নির্জন রাস্তায় এক অ্যাম্বাসাডর। গাড়িটা জলপ্রপাত পেরিয়ে এগিয়ে গিয়েছিল, ব্যাক করে থামলো খেঁচাং। দুটো সন্ডা চেহারা লোক বেরিয়ে এসেছে দরজা খুলে। পরনে সাদা লুঙ্গি, সাদা হাফ শার্ট, গায়ের রং মেটে মেটে। একজনের গোফ আছে আর একজনের মাথায় টাক। টাক মাথা লোকটা অবনীকে কি যেন বলছে। অবনী জোরে জোরে মাথা নাড়লেন। গুফো সোজা গিয়ে দাঁড়ালো ছোট্ট ব্রিজটার ওপর। টুপুরদের খানিক দেখে নিয়ে কোমরে হাত রেখে পায়চারি করছে। টাক মাথা গেল গুফোর কাছে, কি যেন বলা বলি করল। তারপর পার্থকে দেখতে দেখতে গাড়িতে ফিরে গেছে। রমণীয় নিসর্গে একরাশ কালো ধোয়া ছড়িয়ে হুশ করে মিলিয়ে গেল অ্যাম্বাসাডর। টুপুর এসে অবনীকে জিজ্ঞেস করল, লোকটা তোমায় কি বলছিল গো বাবা? বুঝলাম না, মালায়ালাম। মিতিন বলল, মালায়ালাম কেন? তামিল তেলুগুও তো হতে পারে। না, মালায়ালামই। একটা দুটো শব্দ চিনতে পেরেছি। কি রকম? যেমন এনথানে মানে কি, পয়ভারুকা মানে গুড বাই। কার কাছ থেকে শিখলে সুনীল দাদা? অবনী জবাব না দিয়ে হাসলেন। সঙ্গে সঙ্গে সহেলির ধমক, হেসো না, লোক দুটোকে আমার মোটেই সুবিধার লাগেনি। অসুবিধাটা কি করেছে? ওরা ঘুরে এলোই বা কেন, দাঁড়ালোই বা কেন? গুফো কোমরে হাত দিয়ে কি দেখছিল? দৃষ্টি দেখেছিলে লোকটার কিরকম ঢুলু ঢুলু, ভিলেনদের মতো? ব্যাস, শুরু হয়ে গেল জল্পনা কল্পনা। কি মতলব ছিল লোক দুটোর? কেনই বা দেখে শুনে কেটে পড়ল? ছিনতাইয়ের ধান্দা করলে পার্থ ছেড়ে কথা বলতো না, খালি হাতেই মোকাবিলা করত। এইসব কথাবার্তা চলতে চলতেই এসে গেছে মুন্নার। সমুদ্র তল থেকে প্রায় 1500 মিটার উঁচুতে মুন্নার সত্যিই এক মনোরম উপত্যকা। চারিদিকে ঘন সবুজ পাহাড়। যেদিকেই তাকাও পাহাড়ের ঢাল বেয়ে নরম গালিচার মতো নেমে গেছে চা বাগান। এই দুপুরেও একটা ঠান্ডা আমেজ ছড়িয়ে আছে মুন্নারের বাতাসে। সুনীল মুন্নার ক্লাবে থাকার কথা বলে দিয়েছিল। সেই মতো মেন রোড ছেড়ে গাড়ি আরো খানিক ওপরে উঠল। আদতে ক্লাব হলেও ভাড়া দেওয়ার জন্য ঘর আছে কয়েকখানা, মূল বিল্ডিং থেকে একটু তফাতে, কটেজের মতো। ক্লাবের লনে পা রেখে টুপুর উচ্ছ্বাসিত। ওয়াও, দেখো মিতিন মাসি, এখান থেকে চারপাশটা একদম পেন্টিং এর মতো লাগছে না? সত্যিই অসাধারণ। মিতিনও দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। নিচে পুরো মুন্নার টাউনটা দেখা যাচ্ছে। চারিদিকে গোল হয়ে ঘিরে আছে পাহাড়। আকাশটাও দেখ, মনে হচ্ছে না অনেক নিচে নেমে এসেছে? বুমবুম বিজ্ঞের মতো বলল, এখানেই কিন্তু আমরা থাকবো মা, জায়গাটা দার্জিলিং এর চেয়েও বিউটিফুল। সাহেলি সায় দিলেন, বুমবুম ঠিকই বলেছে, দার্জিলিং এ বড্ড মেঘ এসে গায়ে পড়ে। অবনীকে নিয়ে পার্থ ঘর দেখতে গিয়েছিল। ঘুরে এসে বলল, রুমের কোয়ালিটি কিন্তু সোসো, বাথরুমও তেমন সুবিধের নয়। অন্য হোটেল দেখব? সহেলি বললেন, আর দেখা দেখিতে যেও না পার্থ, 1-2 দিনের তো মামলা। স্পটটাও খুব সুন্দর, এখানেই ব্যবস্থা করে ফেলো। সামনের কটেজটায় পাশাপাশি দুটো ঘর নেওয়া হলো। মিতিনদের ঘরটায় আবার এদিকে নেই ওদিকে আছে। খাট বলতে সাধারণ চৌকি, তার উপর পাতলা তোষক। ড্রেসিং টেবিলেরও বালাই নেই। দেওয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো আয়না। ওদিকে ঘরের সঙ্গে ফাঁকা অ্যান্টি রুম আছে একটি। বাথরুমের সামনেও ছোট্ট এক ফালি জায়গা।
হাত মুখ ধুয়ে জামাকাপড় বদলে তাজা হয়ে নিল সবাই। ক্লাবে আগে থেকে না বলে রাখলে খাবার পাওয়া যায় না। মধ্যাহ্ন ভোজের জন্য তাই আবার বেরোতে হবে এক্ষুনি। এমন সময় অবনী হঠাৎ ভগ্নদূতের মতো মিতিনদের দরজায়। শুকনো মুখে বললেন, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? একটা গোখুরি করে ফেলেছি। লাল ব্যাগের পকেটে আমার ক্রেডিট কার্ডটা রেখেছিলাম। বাক্য শেষ না হতেই হাউমাউ করে উঠেছে সহেলি। কি হবে এখন? কারো হাতে ওই কার্ড পড়লে সে যদি টাকা তুলে নেয়? দাঁড়াও দাঁড়াও, উত্তেজিত হয়েও না। প্রথম কথা, অবনীদার সিক্রেট কোড না জানলে কেউ টাকা তুলতে পারবে না। সেকেন্ডলি, ও ব্যাগ তো সেফ কাস্টাডিতেই আছে, হোটেল ম্যানেজারের হেফাজতে। তা ঠিক, তবু তুমি আর একবার হোটেলে ফোন করে দাও না মিতিন। টুপুর বলল, এক কাজ করলে হয় না মিতিন মাসি? তুমি বরং সুনীল দাদাকে জানিয়ে দাও। সুনীল দাদা গিয়ে ব্যাগটা নিয়ে এলে মা বাবার টেনশন কমে। গুড সাজেশন। মিতিন মুচকি হেসে খুদে টেলিফোনটা বের করল। স্ক্রিনে চোখ রেখে হাসি মিলিয়ে গেছে। এই যা, নেটওয়ার্কই তো নেই। তাহলে নো প্রবলেম, ল্যান্ডলাইন তো আছে। মিতিন কাঁধে ওড়না ঝুলিয়ে নিল। আয় টুপুর। কম্পাউন্ডের মাঝের ক্লাব বাড়িটা বেশ বড়সড়, সামনে সুদৃশ্য বাগান। ক্লাবের হল ঘরে এই দুপুরেও টেবিল টেনিস পেটাচ্ছে দুটো অল্প বয়সী ছেলে। টুংটাং আওয়াজ ভাসছে বাতাসে। সরু বারান্দার লাগোয়া অফিস রুমটায় এলো মিতিন আর টুপুর। এক মধ্যবয়সী একা বসে ঠুলছিলেন। তার অনুমতি নিয়ে প্রথমে হোটেলে ফোন। হ্যাঁ, ক্রেডিট কার্ড যথাস্থানেই আছে, ব্যাগ চেক করে বললেন হোটেল ম্যানেজার। মিতিনও তাকে জানিয়ে দিল সুনীল এলে ব্যাগটা যেন তার হাতে সমর্পণ করা হয়। এবার সুনীলের মোবাইল নম্বর। অফিসে ছিল সুনীল। তার সঙ্গে কথা বলতে বলতে মিতিনের ভুরু জড়ো হয়েছে হঠাৎ। কান থেকে ফোন যখন সরালো, কপালে স্পষ্ট বিস্ময়ের ছাপ। টুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, কি হলো গো? কি বলল সুনীল দাদা? একটা খুব খারাপ খবর শোনালো। কি? সিনাগগের টিকিট কাউন্টারে ছেলেটাকে মনে আছে? সেই ভীতু ভীতু মতো সতীশ মেননের সামনে এসে যে তোতলাচ্ছিল। হ্যাঁ, ছেলেটা কাল রাতে খুন হয়েছে। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসির একটি উপন্যাস কেরালায় কিস্তিমাতের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটিকে একটা লাইক করে দেবেন। পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।